দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের দি ভিউজ অনুষ্ঠানে। আছি আমি সাথে এফ মিসবাউজ্জামান। আশা করি আপনারা সবাই সুস্থ ছিলেন। শুরু করতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠান। আজকে যে বিষয়টি আমরা নিয়েছি দর্শক, আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঢাকাতে ইউএস এম্বাসিতে যারা লকডাউন হয়ে আছেন বা বিভিন্ন কারণে তাদের ভিসা ইন্টারভিউ হচ্ছে না, কি কি করণীয় এবং কিভাবে এটিকে এক্সপিডাইট করা যায়, সেটা নিয়ে আমাদের মূল আলোচনা। স্পেশালি আজকে আমরা ফোকাস করতেছি ইউএস এমবাসি ঢাকাতে যারা বিভিন্ন ক্যাটাগরিতে F1, F2, F4 বিভিন্ন ক্যাটাগরিতে যারা জটিলতায় ভুগছেন, তাদের কিভাবে কি করণীয় এই মুহূর্তে, এবং এটাই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ করবো। তার পাশাপাশি আরও আমরা অন্যান্য বিষয়ে আলাপ করব। অবশ্যই আমার সাথে আছেন আজকে আমাদের অ্যাটর্নি সুরাইয়া রহমান। সুরাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আছেন আমাদের নিকি রিয়া, যিনি গেহি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং সবসময় উনি আমাদেরকে সাহায্য করে থাকেন। নিকি, আপনাকে অনেক অনেক স্বাগতম। আর দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়েছেন, তারা অবশ্যই আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। পরবর্তীতে যারা আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হবেন, স্পেশালি ইউটিউবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভালো মন্দ সব কিছু লিখবেন, তাতে আমরা এটাকে দেখার জন্য অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আর যারা সরাসরি সবসময় আপনারা যারা সরাসরি যুক্ত হতে চান, পিছনে কোনো নয়েজ রাখবেন না। একটা প্রশ্নের সে মধ্যে থাকার চেষ্টা করবেন, যাতে আমরা অন্যান্য সবাইকে অ্যাকোমোডেট করতে পারি। আর নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকে, আপনারা জানেন যে নাম্বারটি দেওয়া থাকে 646-307-9828। তো আমরা বেশি বিলম্ব করব না, আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি চলে যাচ্ছি সরাসরি অ্যাটর্নি সুরাইয়া। সুরাইয়া, the subject we choose today regarding the U.S. embassy's problem and the interviews, those are facing problem with the interview. They are not getting the interview dates. It's already 2 years or 1.5 years, something like that, in different categories, right? Yeah. So in that case, what do you suggest? What is the role they have to do, or what they have to seek, and how they can expedite their interviews? Yes, Thank you. yes. Thank you. So it's a huge problem that, all these consular processing cases, the NVC cases, are delayed for a long time. Some have gotten very lucky and they've gotten their interviews and they've been able to come to the United States, but most people are waiting. They're getting the email that they have to wait another 60 days. So it's a huge problem because people want to be with their family. They want their loved ones to be in the United States with them. That was the plan. That was why they filed the petition. So it's a huge hardship, a huge problem. So what can be done? As we all know, the F4 category for siblings has not moved at all for months, maybe even over a year, I would say. So there has been very little movement in that category. So what can be done? We'll give you some tips today on that. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নিকি, আজকে যে বিষয়টি আপনিও জানেন যে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হাতে নিয়েছি, সেটা হচ্ছে যে ঢাকায় কনসুলার প্রসেসিং, যেটা অনেক বিলম্বিত হচ্ছে। এবং দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখি, আমরা অনেক কমপ্লেন পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি আমাদের কাছে আসতেছে। এবং এটা কি করণীয় এবং এটা কীভাবে দ্রুত এটাকে সমাধান করা যায়, কি কি প্রক্রিয়া করলে আপনারা এটা বিষয়ে আগাইতে পারবেন, সেটা বিষয়ে আমরা আলাপ করব। দেখি যে কথাগুলো অ্যাটর্নি সুরাইয়া বললেন, আপনি যদি একটু বলতেন প্লিজ। জি জি, আজকে অ্যাটর্নি সুরাইয়া বাংলাদেশে কনসুলার অফিসে যে আমাদের কেসগুলো আটকে আছে, বিশেষ করে আমাদের ভাই বোনের ক্যাটাগরি F4 ক্যাটাগরি অনেক দিন ধরে আটকে আছে, এই সম্বন্ধে অ্যাটর্নি সুরাইয়া আলাপ আলোচনা করবেন। উনি প্রথমেই বললেন আসলে এটা একটা অনেক বড় সমস্যা, অনেক দিন থেকে এই কেসটা আটকে আছে এবং কিছুতেই অগ্রসর হচ্ছে না। আপনারা যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ইন্টারভিউ পেয়ে গেছেন এবং অলরেডি দেশে চলে এসছেন, ভাই বোনের সাথে মিলিত হয়েছেন, তারা অবশ্যই অনেক লাকি। কিন্তু যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন, কেন এই ক্যাটাগরিটা এত আটকে আছে, কেন এটা আগাচ্ছে না, সেই সমস্ত ব্যাপারে কি করা যায়, সেসব বিষয় নিয়ে আজকে অ্যাটর্নি সুরাইয়া আলাপ করবেন। আপনারা দেখতে থাকুন। জি, ধন্যবাদ নিকি আপনাকে। সুরাইয়া, the most vulnerable category is F4. So as far as I am concerned, I know that this is a very difficult situation. Of course, there are siblings, husband and wife, of course, the son and daughter. These are the issues. But
as far as you guys are very much active in this, so what you face, I mean, which category is the most vulnerable, which category is most behind, that has to be very much addressed. Yes, they're all equally behind. You would think that the U.S. government, the Department of State would give more priority to spouses and children of U.S. citizens and green card holders, but unfortunately, we're not even seeing that is the case. So everyone is being equally affected. If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে উনি অ্যাটর্নি সুরায় যে কথাগুলো বললেন, বিভিন্ন ক্যাটাগরি আছে, বাট মোস্ট অফ দ্য ক্যাটাগরিজ এই সমস্যা হচ্ছে ঢাকা ইউএসএমে, যে সেটা আমরা জানি না কি জন্য হচ্ছে। তাদের কি লোক বলে সমস্যা, নাকি কোনো ইন্টারনাল ডকুমেন্টারি কোনো ইস্যুস আছে, বা ইন্টারভিউ যারা আছেন তাদের কি অবস্থা আমরা জানি না, ডকুমেন্ট না থাকলে বোঝা যাচ্ছে না আসলে। আর আমরা এখান থেকে আপনাদেরকে যেটা সাজেস্ট করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে কী করলে আপনাদের জিনিসটা কার্যকর হবে এবং তা ত্বরান্বিত করা যাবে। তো নিকি, আপনি যদি একটু সাহায্য করতেন প্লিজ। জি, হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল যে এটা কি শুধু F4 ক্যাটাগরি আটকে আছে নাকি অন্যান্য ক্যাটাগরি? সো অ্যাটর্নি সুরাইয়া বললেন যে আসলে সব ক্যাটাগরি আটকে আছে, যেগুলো যেমন ধরেন হাজবেন্ড ওয়াইফের ক্যাটাগরি, ছেলে মেয়ের জন্য, ভাই মা বাবার জন্য, এগুলো আগে আরো অনেক তাড়াতাড়ি অগ্রসর হতো, কিন্তু এখন তুলনামূলকভাবে আসলে অনেক পিছিয়ে আছে সমস্ত ক্যাটাগরি। তো শুধু ভাই বোনের ক্যাটাগরি নয়, সব ক্যাটাগরি এখন বলতে গেলে অনেক পিছনে আছে। জি, ধন্যবাদ। তো আমরা এই বিষয়ে কি করতে পারি, আমরা হোয়াট উইল বি দি অপশন অ্যান্ড কি আমরা সাজেশন দিতে পারি দর্শকদের জন্য, মানে যারা অ্যাপ্লিকেন্টরা যারা আছেন তাদের পরিবার পরিজন এখানেও আছেন, বাংলাদেশেও আছেন, রাইট? সো দে আর ইন এ ফিয়ার when it will take place. Let's say a person's priority date is maybe current priority date, but তার ইন্টারভিউ হচ্ছে না। সো ইন দ্যাট কেস, স্পেশালি F4 ক্যাটাগরিতে বা অন্যান্য ক্যাটাগরিতে কি করবেন, হোয়াট দে ক্যান ডু? Yes. So, yeah, or even worse, they had their interview 2-3 years ago and they still don't have any kind of real response on their application. So, I can recommend from my experience, I can recommend 3 things. So, the first recommendation that I have is to make an expedite request. I think mostly everyone knows about this, but there's a process where you can contact the NVC, or if the case is already at the embassy, you can contact the embassy and ask for the processing to be expedited. There has to be some reason for that. So it has to be that maybe there's some kind of medical hardship, maybe there's some kind of mental hardship, maybe there's some kind of financial hardship. So all of those things should be specified and documented and support a request to expedite the processing. And so when I say expedite, I mean that the priority date is current. The priority date cannot be expedited. So your priority date is always, you have to follow the visa bulletin for that. There's no expediting when your priority date becomes current. That is statutory, that is set by Congress. It's based on how many visas are available per year. So the reason we have the visa bulletin and there's a wait time is because more people apply than are visas available each year. So they have to go to the next year and the next year and the following year because the visas are all exhausted for that year. I believe there's in the F4 category, for example, there's 40,000 visas per year. So that is the reason there's a priority date. So that cannot be changed. The number of visas that are available cannot be changed. So that cannot be expedited. What can be expedited is once your priority date becomes current, you're documentarily qualified, then you can request expedited processing for the remainder of the case.
Thank you. Thank you. Surya, one thing is reminded me. You told me you just shared that it's a 40,000 cap Yes. visa. Is it only applicable to Bangladesh or is The whole world. the whole world? Yeah. Okay, okay. So out of that 40,000 pie, Bangladesh has certain portion of that, right? Right. So okay, thank you. Nikki, very good. খুব সুন্দর কথাগুলো বলেছেন টনি সুরাইয়া. She is very smart and she highlighted the main objective of the purpose what we are discussing today. আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি ওইটাই টনি সুরাইয়া খুব সুন্দর করে গুছিয়ে কিছু কিছু দেব না, সবাইকে করা যাবে না, কিন্তু there is the priority you have to put. You have to justify yourself why you want to expedite, right? The valid reason for that, Yeah. right? Yeah. Okay. Nikki, please. জি, অ্যাটর্নি সোয়ার প্রথমে বলেছেন এই সমস্ত ক্যাটাগরির মধ্যে সবচেয়ে খারাপ ওয়ার্ডস অথবা খারাপ সিচুয়েশনে আছেন আসলে যাদের মনে করে ইন্টারভিউ হয়ে গেছে কিন্তু 2-3 বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ফাইনাল কোনো ডিসিশন আসছে না অথবা ওনারা ভিসাটা পাচ্ছে না, এদের অবস্থা আসলে খুবই খারাপ সিচুয়েশন বললেন উনি। এরপর উনি বললেন যে আমরা আসলে যদি আপনারা চান তাইলে কিন্তু আপনারা এক্সপেডাইট করতে পারেন। এক্সপেডাইট মানে ত্বরান্বিত করতে পারেন আপনার এই প্রসেসটা, কিন্তু কারা ত্বরান্বিত করতে পারেন সেটা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরিতে, মানে আপনাদের ক্রাইটেরিয়ার মধ্যে আসতে হবে। সেই ক্যাটাগরিটা হচ্ছে যাদের মনে করেন আপনাদের প্রায়োরিটি ডেট আপ টু ডেট। আপনারা যারা যারা আসলে ভিসা বুলেটিন চেক করেন তারা জানেন প্রায়োরিটি ডেট মানেটা কি। প্রায়োরিটি ডেট মানে হচ্ছে আসলে কোন দিন আপনি অ্যাপ্লাই করেছিলেন, এখন সেই দিনটা যদি এখন কারেন্ট হয়ে থাকে, এখন যদি ওরা ওই দিনটার থেকে শুরু করে এর পরবর্তী কাজ করতে থাকে তাহলে, এবং আপনার যদি এনবিসিতে আপনার সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর আপনি ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়ে থাকেন, একমাত্র তারাই কিন্তু ত্বরান্বিত করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। এখন রিকোয়েস্ট করলে শুধু রিকোয়েস্ট করলে হবে না, আপনার একটা ভ্যালিড একটা কারণ থাকতে হবে যে কেন আপনি এটাকে এগিয়ে আনতে চাচ্ছেন। যেমন তার মধ্যে কারণ হতে পারে আপনার মেডিকেল রিজন, কোনো কারণে আপনি অসুস্থ, কোনো একটা বিশেষ অসুখে আপনি ভুগছেন, আপনার মেডিকেল ডক্টরের রিপোর্ট আছে, আপনি সেই কাগজগুলো দেখিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অথবা অন্যান্য ফাইন্যান্সিয়াল কারণ হতে পারে, যেমন ধরেন হাজবেন্ড ওয়াইফকে ছাড়া অথবা মানে মা বাবাকে ছাড়া আপনি নিজের ভরণ পোষণ করতে পারছেন না, এই ধরনের ফাইন্যান্সিয়াল অথবা আরো কোনো কারণ, যদি ইমার্জেন্সি কোনো কারণ যদি আপনাদের থেকে থাকে এবং আপনাদের প্রায়োরিটি ডেট আপ টু ডেট এবং আপনারা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড, একমাত্র তারাই রিকোয়েস্ট করতে পারেন আপনার এই ভিসাটা ত্বরান্বিত করার জন্য। এটা হচ্ছে 1 নম্বর। দর্শক, নিকি এবং অ্যাটর্নি সুরাইয়া যিনি ওনার সারস উপস্থিতি আমার পাশে, ওনারা কিন্তু যে কথাগুলো বলছেন আপনারা আমলে নেবেন, কারণ তারা দুজনই খুবই অভিজ্ঞ এবং তারা দুজনে প্রতিনিয়ত এইসব বিষয় নিয়েই কাজ করেন। সুতরাং ওনারা যে টিপসগুলো দিচ্ছেন এই টিপসগুলো কিন্তু খুবই কার্যকরী এবং আপনারা এটা আমলে নেবেন। মিনওয়াইল, সুরাইয়া, আক্তার ফান্না, she is on the Facebook. She told that she has applied for her father. I-39 was approved, got to NBC, and but there is a wrong. My dad name wrote on. What should I do now? Should I inquire, upload birth certificate? And if NBC email you to submit your visa fee, you can still expedite. Okay, so there's a few questions in there. So Okay, let's go one by the one. first one, she applied for her father. It has been approved, but there is a mistake in his mistake is in wrong on my dad's name. They spelled wrong probably. Her dad's name. Okay. First one. The second thing, if she sent a revised version of the birth certificate again to upload on NBC visa, Yeah. the NBC center, is it going to okay the birth certificate? And if the NBC email you, let's say NBC email her to submit your visa fee. Okay, let's You go can one by one. Let's go Yeah, one by yeah, one. So her first question was the name issue. Yeah. So she has to submit the documents that they're requesting and wait for NBC to ask for the documents. I'm not sure where it was spelled wrong. Is it spelled wrong on the petition that you filed for your father?
or is it spelled wrong on the birth certificate? That's unclear. Okay. Whatever it is, you have to upload the required documents and wait for NVC to see what they ask from you. Okay. And then what is the And the second point? question, that if embassy email you to submit your visa fee, can she do it to expedite? Paying the fee will not expedite the case. That's Okay. required for every case. The expedite process is a separate process which must be done. It's not the same. Paying the fee is, you cannot pay to expedite. Okay. I The think that's the expedite question. process, she has to go to a mandamus process or something like that, right? No, it's a separate process. Separate process. Yes. Okay. Nikki, আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ। জি আমাদের আপা প্রশ্নটা করেছেন জি, ওর বাবার নাম নাম তামান্না আজিজ। জি জি। তামান্না আপা প্রশ্ন করেছেন যে বাবার নাম ভুল এসছে, হয়তো সম্ভবত মনে হচ্ছে অ্যাপ্রুভাল লেটারেই ভুল এসছে, কিন্তু এই মুহূর্তে আপনি কোনো কিছু না করে আপনার কেসটা যখন এনপিসিতে যাবে, আপনাকে যখন কাগজপত্র সব আপলোড করতে বলবে, তখন আপনি ওনার বার্থ সার্টিফিকেট আপলোড করবেন অবশ্যই। এরপর ওরা যদি আপনাকে চিঠি পাঠায় অথবা ইমেল করে যে নাম মিলছে না, তখনই হয়তো একটা চান্স আছে আপনার নামটা ঠিক করার। তো এই ক্ষেত্রে আমি বলবো আসলে অ্যাটর্নি সুরায়া হয়তো বলবেন যে কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে। থ্যাংক ইউ। আমি এখানে আমি ক্ষমা চাচ্ছি, আসলে এটা একই সেম পারসন না। আক্তার ফান্না ওয়াজ আস্কিং অ্যাবাউট হার ফাদার, অ্যাবাউট দিস ইস্যু আই শেয়ার। Oh, okay. The other one was Tamanna Aziz. She was asking if NBC email you to submit your visa fee. That's a separate question. Huh? Oh. You can visa fee. You can still expedite. Yes, you can expedite as long as you meet the requirements, which is that you've been documentarily qualified, then you could do the expedite. Paying the fees, you have to do that no matter what. জি, নিকি তামান্না আজিজ লিখেছেন যে ওনার এনবিসি থেকে যদি কোনো ইমেল আসে, তাহলে ভিসা ফি দেওয়ার জন্য সেটা ভিসা ফি ইউ ক্যান স্টিল এক্সপিরিয়েন্স, মানে উনি এক্সপিরিয়েন্স করা যাবে কিনা এটা বলতে হবে। আমি একটু বলে দিই, আসলে উনি যে জিনিসটা জিজ্ঞেস করছেন, এনবিসি তে যখন আপনার কেসটা যায় তখন ওখানে ভিসা ফি দেওয়ার অপশন থাকে, আপনাকে অবশ্যই ভিসা ফিটা পে করতে হবে, কিন্তু ভিসা ফিটা দেওয়া মানে কিন্তু আপনি কেসটা এক্সপেডাইট করছেন না, আপনি ভিসা ফি দিচ্ছেন, তারপর আপনার কাগজপত্র ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হবে, এরপর অ্যাটর্নি সুরায়া বলছেন এরপর যদি আপনি এক্সপেডাইট করতে চান তাহলে আপনি ভ্যালিড রিজন দেখিয়ে, মেডিকেল অথবা ফাইন্যান্সিয়াল রিজন দেখিয়ে তখন আপনি এক্সপেডাইট করতে পারবেন, কিন্তু ভিসা ফি দেওয়া মানে কিন্তু এক্সপেডাইট করা না, এটা ম্যান্ডেটরি, এটা সবাইকেই দিতে হবে যাদেরই কেস ন্যাশনাল ভিসা সেন্টারে যাচ্ছে। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। One more I'll take from the Facebook, and then we'll go to the telephone. Any update from I-130? I-130, any updates are there? For the categories, For the categories, yeah. no, there aren't any No, updates. nothing, right? Yeah, and that's So- the issue. Yes. So, সুমন আপনি শুনতে বলেন যে কোনো আপডেট নাই আসলে এই I-130 ব্যাপারে। Meanwhile, we have to call us on the queue. কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পেনসিলভেনিয়া থেকে আব্দুল রহিম বলছি। পেনসিলভেনিয়া থেকে আব্দুর রহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি ভাইয়া বলেন, প্রশ্নটা বলেন। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আমি আমার 4 ভাই বোনের জন্য 2009 সনে অ্যাপ্লাই করেছিলাম, কেস আপনি 2011 সনে অ্যাপ্রুভ হয়েছে। এখন যদি আমি অনলাইনে চেক করি, আমার 2 বোনের জন্য দেখায় যে কেস ওয়াজ অ্যাপ্রুভ, আর আমার 2 ভাইয়ের জন্য দেখায় যে ইয়োর কেস ওয়াজ ইন ইয়োর লোকাল অফিস। দুটো 2 রকম দেখায়, এটা কি কোনো সমস্যা ভাই? আচ্ছা ঠিক এটা আছে, কি জি বুঝতে পেরেছি, প্রশ্ন হচ্ছে বুঝতে পেরেছি ভাইয়া। 2009 he applied for his brothers and sisters. Two of them, in 2011 they got the approval, and there is an email when he checked, they are saying that his 2 brothers, 2 of them are approved, but other 2 is still in your local office. Yeah. I would definitely do a FOIA request to make sure that there isn't a denial. So the USCIS case status is not always accurate. Sometimes it's, the status changes, but they don't update it.
and you can't see the update on the online status. So I would recommend doing a FOIA, requesting your file to make sure that there's no denial that you don't know about. And that way you can take care of that so that when the priority date does become current, which, who knows, but, they're working on 2008 March right now. So in theory, the priority date should become current in about a year. But, you have about a year to figure out, to confirm that there's no issue. And if there is an issue, to correct that issue. So I would definitely recommend you look into your brother's petitions to make sure everything's Nikki, okay. please. জি টনি সুরাইয়া বললেন যে এই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করা উচিত, সেটার নাম হচ্ছে ফয়া। ফয়া মানে হচ্ছে আসলে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট, মানে আপনার ইনফরমেশন আপনি জানতে চাবেন। সো সেই রিকোয়েস্টটা করা যায় ইমিগ্রেশনের কাছে, এটাকে বলে ফয়া রিকোয়েস্ট। এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে দুই ভাইয়ের কেস দেখাচ্ছে লোকাল অফিসে, এটা মানে কি ডিনায়াল কিনা। সো এটা যদি আপনি করেন তাহলে আপনার যেহেতু এখনো 1 বছর সময় আছে আপনার কেসটা আপ টু ডেট হতে, এই সময়ের মধ্যে আপনার যা যা করার আপনি করে নিতে পারবেন। সো ফয়া রিকোয়েস্ট করাটা এখন আপনার জন্য জরুরি। জি, ধন্যবাদ। আশা করি রহিম ভাই আপনার উত্তর পেয়েছেন। দ্বিতীয় কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোশ্চেন ছিল, জি, দুইটা কোশ্চেন ছিল। আপনার নামটা কোথেকে? আপনার নামটা আমি মিশিগান থেকে, আমার নাম উজ্জ্বল। উজ্জ্বল ভাই, আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল ভাই বলেন। জি, আমি 2018-তে এই দেশে আসছি, মেক্সিকো দিয়া। তো আমি এই দেশে আসার পরে অ্যাসাইলাম মারছি। অ্যাসাইলাম মারার পরে 2020-এ না 19-এ আমার ডিনাই হয়েছে। আমার খেয়াল নাই সঠিক তারিখটা আমার। তো 20-এ আমি আপিল করছি BIA-তে। তো BIA-তে আপিল করার পরে এখনো আমার ওয়ার্ক পারমিট হয় নাই, বা অ্যাপ্লাই, আমার লয়ার বলতেছে তোমার ওয়ার্ক পারমিট দেবে না। আর আমি 2018 2020-এর অর্ধেকে, মানে 6-7 মাসে বেরোচ্ছি ওই করোনার কারণে। তো এখন আমার কি করণীয় স্যার? আমি কি বিএড থেকে ওয়ার্ক পারমিট পেতে পারি বা অ্যাপ্লাই করতে পারবো, বা আমার কি করণীয় এখন? So, unfortunately, your attorney is correct. You are not eligible for a work permit. Once the immigration court decides your application, then you are no longer entitled to a work permit. So your attorney is right. You can still apply. Sometimes, they give it by, they grant it by mistake. So it doesn't hurt to apply. You'll lose your filing fee, and if you have to, pay your preparer, if it's important to you, it might be worth applying for anyway. But according to the law, according to the statute, your attorney is correct that after the immigration court decides your case, that means you're in your case, then you're no longer entitled to a work permit. থ্যাংক ইউ। নিকি, আপনি যদি একটু শর্টলি বলতেন ওনাকে। আপনার প্রশ্নের উত্তরে অ্যাটর্নি সুরাইয়া বলছেন যে আসলে আপনার অ্যাটর্নি যা বলেছে সেটা সঠিকই বলেছে, কারণ আপনার কেসটা আসলে ডিনায়াল হওয়ার পর আপনি আপিলে আছেন, সেই জন্য আপনি আসলে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্যতা রাখেন না। তারপর অ্যাটর্নি সুরাইয়া বললেন যে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, অনেক সময় ওরা ভুলবশত দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে আপনি পেয়ে যেতে পারেন। আর যদি না পান তাহলে তো আপনার অ্যাপ্লিকেশন ফিটা চলে যাবে আর কি, কিন্তু আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, এটা উনি বললেন। ধন্যবাদ। আশা করি উজ্জ্বল ভাই আপনার উত্তর পেয়েছেন, সেদিকে আপনি খেয়াল রাখবেন। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines.
ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। বিরতির পর ফিরে আসলাম আমরা। আজকে যে আমাদের সাবজেক্টটি নিয়েছিলাম, যে বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই খুব রেসপন্স করছেন, আর ভেরি ইন্টারেক্টিভ একটা শো হচ্ছে আজকে। আর আমাদের প্রচুর প্রশ্ন আসছে ফেসবুকে। সুরাইয়া, on the Facebook, the one gentleman, Mr. Ali Ahmed, he's asking a question about the joint sponsorship. All right, so they have an application. Can he do the joint sponsorship application if necessary? Yes, I mean, the option for a joint sponsor is always there. So as long as the joint sponsor meets the requirements to be a joint sponsor, yes, there's always an option to submit joint sponsorship. To submit, yes. Ali bhai, আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন। জয়েন্ট স্পেশাল করতে পারেন যদি if necessary, of course you can do it, right? Okay. Sajib Hussain, he was in Dubai. On the Facebook, she's asking that I was in Dubai, but somehow my current passport is not matching the same name. There's a name spelling is wrong or something like that. But since he was in Dubai, how can he acquire Dubai police clearance certificate? But I am wondering why he needs Dubai police clearance certificate right now if he is here. I'm not sure if he's here or not. The question is like that. Yeah, so yeah, there's a lot of follow-up questions. How is the name different? Is it a name spelling difference, or is it a completely different identity? Then you have different issues to deal with in addition to the police clearance. So it really depends. Without knowing that information, all I can say is you have to figure out what the Dubai authorities need from you to prove that you are the same person. ওকে, নিকি আপনি এই ব্যাপারটা একটু বলবেন। সাজিব হোসেন ব্যাপারটা উনি এখানে লিখেছেন যে আমি আগে দুবাইতে ছিলাম, ঠিক আছে, বাট আমি আমার যে পাসপোর্টটা এখন আছে এটার সঙ্গে ম্যাচিং হচ্ছে না, আমার নামে মিল নাই। সো আমি দুবাই পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে নিব? সো প্রবাবলি টু চেঞ্জ দ্য নেম হি নিডস মেবি দুবাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সামথিং লাইক দ্যাট। যদিও প্রশ্নটা আমরা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে না, পারছি না, আমিও ক্লিয়ার কিন্তু এখানে জিনিসটা এমন হতে পারে যে আসলে যেহেতু ওনার নামে মিল হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে যেহেতু উনি দুবাইতে ছিলেন, সেই জন্য দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছে। কারণ এটা আসলে নিয়ম আছে যে আপনি যেখানে যেখানেই থাকেন সেখানে পুলিশ ক্লিয়ারেন্স ওরা চায় যে আপনার কোনো রকম ক্রাইমের হিস্ট্রি নেই। আর তাছাড়াও এখানে একটা কারণ অবশ্যই হতে পারে যে ওখানে পুলিশ ক্লিয়ারেন্সের নামের সাথে ওরা আপনাকে মিলিয়ে দেখবে যে আপনি সেই ব্যক্তি কিনা। তো প্রশ্নটা আরো ভালো করে বুঝতে পারলে ভালো হতো। হ্যাঁ, ভালো হতো। আমিও নিজেও ক্লিয়ার না, বাট উনি যে খালি বলেছে যে আমি আগে দুবাই ছিলাম, তো ওনার দুবাই পাসপোর্টে হয়তো এক ধরনের নাম ছিল, কোথাও কোনো গ্লিচ হয়েছে। এখন হয়তো বা আমার যা ধারণা, আপনি যেটা বলছেন যে ওরা বোধহয় অথরিটি বোধহয় চাচ্ছে ওর পুলিশ ক্লিয়ারেন্স, তো ওর পুলিশ ক্লিয়ারেন্স দুবাই থেকে আনতে হয়, তাহলে উনি কিভাবে আনবে? তো এইটা কি আমাদের বলা, আমরা তো ঠিক বুঝতে পারছি না। হোয়াট উই ক্যান সাজেস্ট হিম টু ব্রিং হিজ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রম দুবাই police? I recommend he call our office and we can get more details and see if we can help him out. ওকে, দর্শক আপনি সাজিব ভাই, আপনি নিকি সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেটা উনি অ্যাটর্নি সোরিয়া সার্চ করতেন ওনাদের অফিসে, আপনার জন্য ভালো হবে। দেন another gentleman, he was asking about Suleiman Masoom, which month is getting DQ interview right now? So is there any update on the DQ interview or No one is getting an interview. Oh, no one. তো সুলেমান ভাই, আশা করি আপনিও আপনার উত্তর পেয়েছেন। আজকে আমাদের অনেক কোয়েশ্চেনও আসছে ফেসবুকে, সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু অ্যাকোমোডেট ইচ ওয়ান। সো এখানে there is another person, she is asking about this question. Hi, আমি আমার হাজবেন্ডের অ্যাপ্লাই করেছি, that's it, and she is, I think, applied in 2019. So now she is trying to এখন কার পাসপোর্ট নাম মিল নাই। Okay, so this is another issue, of course, and whenever there is something new there is another issue. So let me see what she wrote clearly. It's not clear. Okay, hi, আমি আমার হাজবেন্ডের অ্যাপ্লাই করেছিলাম 2019-এ, মেবি আমি গ্রিন কার্ড হোল্ডার, মেতে, she is a green card holder, she applied for her husband, okay, in 2019. So SO60 ডাইনার নোটিশ দিতেছে, প্লিজ একটু বলবেন ইন্টারভিউ কবে হবে?
So I think what she's What trying is to the SO60? I don't know. I think she's trying to say that she got the email saying wait 60 days, wait 60 days. Oh, okay. That is the one. So she's asking what she can do about that one. Follow our tips. So everyone is waiting just like you. So you can নাজলে জাহান আপু, আপনি আপনার হাজবেন্ডের জন্য 2019 অ্যাপ্লাই করেছেন, and she is a green card holder. So and উনি she is বোধহয় getting DS 260 ফর্মের কথাও বলতে পারেন। বলতে পারেন যে National Visa নিকি আপা, Center-এ- আপনি একটু বলেন তো উনি যে এক্স্যাক্টলি যেটা লিখেছেন, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। নাজলে জাহান ভদ্রমহিলা লিখেছেন, হাই, আমি আমার হাজবেন্ডের অ্যাপ্লাই করেছিলাম 2019 মেতে, আমি গ্রিন কার্ড হোল্ডার। সো এসও আমি টাইপিং এরও আই ডোন্ট নো টাইপ ওর এসও 60 দিনের নোটিশ দিতেছে। So somebody is giving, office or visa center is giving her a 60-day notice. Please একটু বলবেন ইন্টারভিউ কবে হতে পারে? So she's getting a 60-day notice or something like that. এটা তো অবশ্যই আসলে ফলো আপ করা দরকার, কারণ এটা তো অনেক ইম্পর্টেন্ট এবং অনেক 5 বছর চলছে, 4 বছর চলছে। সো আপনি আসলে যদি পারেন আমাদের অফিসের সাথে এসে একটু যোগাযোগ করেন, কারণ প্রশ্নটা ভালো করে বোঝাটা খুবই দরকার। আপনি আমাদের অফিসে যোগাযোগ করে দেখেন, আমাদের কনসালটেশন কিন্তু ফ্রি, আমরা আপনার এই জিনিসটা ক্লিয়ার করে দেব। জি আপা, আপনি বুঝতে পারছেন আশা করি আপনার প্রশ্নটা। আমি যতটুকু চেষ্টা করেছি। নাজলে আপা, নাজলে জাহান, আপনাকে ধন্যবাদ। আর now another question, the gentleman was we answered his question before already, so now I don't know what to say about him, about the Dubai issue. He is saying that he was in Dubai. Now actually this gentleman he is in Bangladesh right now. So his name was Mohammed Sajib Akhan, but in a passport now he got Sajib Hussein. So আমি এখন দুবাই পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে নিব, এটা কি বলা যাবে? আমি বাংলাদেশে থাকি বলছি। So he is right now in Bangladesh, but again the same problem. His name was Mohammed Sajib Akhan, AKHN. আমার পাসপোর্টের নাম সাজিব হোসেন। So he is getting confused about that, what to do. So my question is, why do you have two names? Yeah, because So- I have no idea, and Yeah. he is trying to get the clearance from Dubai police. Yeah. So which is another issue, right? সজীব ভাই, আপনার ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে, দেখি আপা, তাই না? উনি কল করে দেখতে পারেন, উনি দুবাইয়ে যেখানে থাকতেন ওখানকার লোকাল পুলিশ অফিসে উনি কল করে দেখতে পারেন ওরা কোনো উত্তর দেয় কিনা, এটা জি। পাওয়া সম্ভব কিনা পাই মেইলে। জি 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 ধন্যবাদ সবাইকে। So what about the other issues, other categories, Surya? Yes. So my other categories for Other category status, I mean, for the interviews. well, I mean they're all like equally delayed. So the category is almost irrelevant at this point because they're all delayed. So I was going to move on to my next tip, which is that if you have any connection to any other country nearby or anywhere, you can consider moving your case to that country. So we had briefly talked about this before. If you have any business, family residence in, Malaysia, in India, in Singapore, in Dubai, wherever it is, if you have any connection in those places, then you can consider if you meet the requirements for having your case transferred to that that country's U.S. embassy, then that's something you can consider because most other U.S. embassies are moving a lot faster than the one in Dhaka. Not all of them; some are equally delayed, but in those countries, the interviews are happening a lot quicker. They're being processed a lot faster. So if you qualify, I'm not saying that anyone can just have their case moved to Malaysia. You have to have a connection there. You have to have a residence there, a business there. You have to have ties to that country. Then you can consider moving the case there. But it's a time constraint, no? To move the case, is it going to be faster? Yes, because we don't. I mean, I have clients that have been interviewed in 2022
that don't have any decision. I have clients that have filed their I-130s in 2019 that still have not been reunited with their family. So even if it takes 1-2 months to move the case to another jurisdiction, to another U.S. embassy, They can. it's going If to they take wish to. it's going to take a lot less time than waiting what seems like indefinitely for Okay. the Dhaka, the U.S. embassy in নিকি Dhaka. আমরা একেবারে শেষ সময় চলে আসছি, আমাদের কাছে সময় নেই একেবারে ছোট্ট মানে অল্প সময় আপনি কিছু বলেন তাহলে আমি বিদায় নিয়ে নিব। তো অ্যাটর্নি সুরাইয়া আসলে বললেন যে দ্বিতীয় টিপস উনি যেটা দিতে চাচ্ছেন, যারা এক্সপেডাইট করতে চাচ্ছেন, মানে আপনাদের কে ভিসা পাওয়াটাকে ত্বরান্বিত করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কেউ যদি মনে করেন আপনারা অন্যান্য দেশে আপনারা থাকেন অথবা আপনাদের ওখানে বিজনেস আছে, দেশগুলা যেমন মনে করেন ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, এই সমস্ত দেশে যদি আপনাদের থাকার ব্যবস্থা আছে, আত্মীয় স্বজন আছে, অন্যান্য বিজনেস আছে, আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু চেষ্টা করে দেখতে পারেন আপনাদের কেসগুলো ঢাকা এমবাসি থেকে ওই সমস্ত দেশে নিয়ে যেতে। কারণ ঢাকাতে কেস সবচেয়ে স্লো আগায়, অন্যান্য দেশগুলোতে কিছুটা তাড়াতাড়ি আগায়। তো আপনারা যদি মনে করেন কারো এরকম সুবিধা আছে, আপনারা মনে করেন যে নিতে পারবেন, তারা কিন্তু আপনাদের কেস সেই সমস্ত দেশগুলোতে নেওয়ার চেষ্টা করে দেখতে পারেন। এটা ধন্যবাদ। তাদের জন্যই যাদের কেস খুবই দেরিতে হচ্ছে আর কি, তাদের জি জন্য। জি ধন্যবাদ দর্শক। Suraya, thank you so Thank much. you. And Nikki, as always, Suraya is very kind. She is always giving us time. And দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ পর্যন্ত বিভিন্ন দূর প্রান্ত থেকে, বিভিন্ন বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, যোগাযোগ করেছেন, তাদের জন্য শুভেচ্ছা। আজকে আমি বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানের আগে অগ্রিম আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। খুদা হাফিজ, সবাই ভালো থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।